জনাব মাসুদ কামাল, আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এটাকে ভারতের বিজয় হিসেবে দেখানোর তিনি চেষ্টা করেছেন, সেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। কিন্তু তার সাথে জামাত নেতা জনাব পরোয়ারের যে বক্তব্য, যে এখানে ভারতের সেনানায়কের কাছে পাকিস্তানের সেনানায়ক আত্মসমর্পণ করেছেন, মুক্তিযোদ্ধাদের কাছে নয়, এই প্রশ্নগুলো তুলে কি আসলে জামাত এবং ভারতের এখনকার যে বক্তব্য মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেটা কি খানিকটা মিলে যাচ্ছে? দেখেন, এখানে পুরো জিনিসটাই কি হয়েছে যে ইতিহাস যখন আপনি আংশিক পড়বেন তখন এই ধরনের ঝামেলা কিন্তু হতে থাকবে। ইতিহাস পড়লে পুরোটা পড়া উচিত। নরেন্দ্র মোদী যেটা লিখেছেন, আপনি ভাবেন তো, হাইপোথেটিক্যালি ভাবেন যে আমরা আরেকটা দেশের স্বাধীনতায় হেল্প করলাম। ধরা যাক 3 তারিখে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, 3 তারিখে পাকিস্তান ভারতকে আক্রমণ করছিল। ভাই আমরা তো মানে দিনে দিনে বয়সটা অনেক হয়েছে, তাই না? ওই মুক্তিযুদ্ধের সময় আমি ছোট ছিলাম, বাট জ্ঞান বুদ্ধি ছিল একটু, আমি তো ক্লাস 6-এ পড়তাম। এই যুদ্ধটা আমাদের উপর দিয়ে গেছে, এবং তারপরে তো বই টুয়ে পড়ছি, কখন কে কি বই লিখতেছে সেটাও জানি। মেজর জুয়েলের একটা বই প্রায় দেখায়, ইলিয়াস হোসেন নামে এক ভদ্রলোক আছে, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা কি একটা দেখায়। মেজর জুয়েল আগে আরেকটা বই লিখছে। এই বইটা সে কখন লিখছে? যখন সে জাসদ ত্যাগ করে আরেকটি ইসলামী দল করছিল, তখন লিখছে এই বইটা লেখার সময়। বই যখন কেউ পড়ে তার প্রকাশকালটা দেখা উচিত, কোন সময় লিখছে, ওই সময় তার পলিটিক্যাল ইটা কী ছিল, চিন্তা ভাবনাগুলি কী ছিল। যাক, ওই প্রসঙ্গে আমি যাই না। 3 তারিখে তো ভারতের সঙ্গে পাকিস্তান ভারতের 11টা এয়ারবেজে আক্রমণ করছিল, বেশ কয়েকটা বিমানও ধ্বংস করছিল তারা। তারপরে ভারত এটাকে নিয়ে যুদ্ধ ঘোষণা ডিক্লেয়ার করছে, ওয়ার ডিক্লেয়ার করছিল। সে ওয়ার ডিক্লেয়ার করার পর 3 তারিখে ওয়ার ডিক্লেয়ার করার পর তারপরে কিন্তু যুদ্ধ জড়াই পড়ছে ভারত এবং পাকিস্তান। এখন 16 তারিখে এসে ওরা করলো, আত্মসমর্পণ করলো। একটা মিত্র বাহিনী করছিল, কিন্তু মিত্র বাহিনীর অধিনায়ক কিন্তু ছিল 2 জন, একজন না। কিন্তু আপনি ইতিহাস ঘেটে দেখেন, একজন হলো অরোরা ছিলেন, আরেকজন ছিলেন আমাদের ওসমানী সাহেব ছিলেন। 2 জন কিন্তু যৌথ বাহিনীর 2 জন অধিনায়ক ছিলেন একসঙ্গে। এখন যখন ওরা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়েছে, আত্মসমর্পণ করছে, যে মুহূর্তে, তো 2 দিন আগে বলছে আত্মসমর্পণ তারা করবে না, যখন করছে তখন কি বলবে, তুমি ভাই ওয়েট করো, ওনাকে ডাকি, করলে ভালো হইতো, কারণ মিত্র বাহিনী তো। এটা তো 2 দলের ভূমিকা ছিল, ওদের সংখ্যাও কিন্তু কম ছিল না, ওদের প্রায় 24-25,000 সৈন্য ছিল ভারতের, তারা এখানে ঢুকছিল। কিন্তু 1100 লোক তো মারা গেছিল, ওদের সৈন্য 1100 মারা গেছে রে ভাই। তো এখন তারা যখন বলবে, তখন তারা তাদের যুদ্ধই বিজয়ী বলবে, বলতেই পারে তাদের বিজয় দিব। তারা যদি জিতছে, ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে, প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে, হিরো দিয়ে সব শেষ করে দেয়। বাস্তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধ জিতে নাই, বড় জয়ের মধ্যে 71টাই ওরা জিতছে, কোনো সন্দেহ নাই। বাট আমার ভূখণ্ড তো ওই দিন স্বাধীন হয়েছে নাকি? আমার ভূখণ্ডের স্বাধীনতার ক্ষেত্রে কি ভারতের কোনো ভূমিকা নাই? আছে তো রে ভাই। এখন এটাকে যদি ওরা উদযাপন করে, ওরা কি আমাদেরটা অস্বীকার করছে কিনা সেটা দেখেন আগে। নরেন্দ্র মোদী যেটা লিখছে, ওইটা হলে আপনি প্রাইম মিনিস্টার, আপনি ওটাই লিখতেন। ওনাদের সৈন্য মারা গেছে 1100, ওনারা জয় করছে, বন্দী হওয়ার পর সবগুলি নিয়ে তারা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্ডিয়া ছিল বক্তব্য তো তার বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখা যায়, সেখানে ভারতের গণমাধ্যম, টেলিভিশন, সিনেমা সবখানেই তো এই পুরো ব্যাপারটাকে বাংলাদেশের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের এতদিনের যে সংগ্রাম, সেটাকে ছোট করে দেখানোর তারা ছোট করে দেখায়, এবং দেখানোর ফলও তারা পায়, তারা তো নিন্দিত হয়। আমি একটা ছোট্ট অন্যদিকে যাই। ভারতে একটা মুভি হয়েছিল একবার, নাম হলো গুন্ডে, পারলে দেখেন গুন্ডে। হ্যাঁ, ভালো, মোটামুটি ওদের বাজার চলতে কমার্শিয়াল মুভি। IMDb-তে বিভিন্ন মুভির ডাটাবেস থাকে না, ওখানে কিন্তু ওদের রেটিং থাকে, পাবলিক অপিনিয়ন, পাবলিক ভোটিংয়ের উপর রেটিং হয়। গুন্ডের রেটিং হলো 2.8 আউট অফ 10। এত কম কেন? এটা কিন্তু 2.8 ইদানিং বোধ হয়েছে, আর আগে আরো কম ছিল। ওটাই ছিল সর্বনিম্ন রেটিং। কি কারণে জানেন? বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ওটাকে রেটিং কমাই দিছে, কারণ 1 এর নিচে ভোট দেওয়া যায় না। 1কে সবাই মারছে, রেটিং কমে গেছে। কি কারণে করছিল? ওইটার মধ্যে তারা এক জায়গায় বলতেছিল, ওটার মধ্যে একটা চরিত্র ঢাকার থেকে যায়, একটা কলকাতা থেকে যায়, 2 নায়ক আর কি। ওটার মধ্যে বলতেছিল যে বাংলাদেশ হলো ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট। তার মানে এই যে ফিলিংসটা, এটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে।
আমরা কোনো বাই প্রোডাক্ট না, এই যুদ্ধে আমরা জিতেছি, আমরাই জিতছি, ওরাও জিতছে। ওরা ওদের মধ্যে করে বিজয়টা উদযাপন করে, আমি আমার মধ্যে করে বিজয় উদযাপন করি। কিন্তু ওদেরকে সে কিন্তু কেউ বলে না বিজয় দিবস করা যাবে না। আমাদের এখানে বলে কি, আমাদের এখানে একদিন বলতে দিন দেখলাম সেতে বইয়ের স্যান্ডেল তুলছে। যদি কেউ 16 ডিসেম্বরকে বিজয় দিবস বলে তাহলে কি সে স্যান্ডেল দিয়ে পিটাবে। কিন্তু এই যে নতুন করে ইতিহাস বলার চেষ্টা জামাতের তরফ থেকে যেটা করা হচ্ছে, সেটার ফলে কি তাদের কোনো রাজনৈতিক ফায়দা হচ্ছে? অবশ্যই, অবশ্যই। কারণ যখনই তারা কোথাও যায় একটা প্রশ্ন আসে যে 71 আপনাদের ভূমিকা কি ছিল, বারবার এটা জবাব দিতে প্রশ্ন চায়, এবং কখনোই তারা সরাসরি কোনো জবাব দেয় না, কখনোই না। আমার সঙ্গেও অনেক এটারা বসছিল, তারা বলে এটা জবাব তো আমরা বহুবার দিছি। আচ্ছা বহুবার এত কথা বলা দরকার কি, স্টেট বললেই তো হয়। এই জবাব তারা সরাসরি দেয় না। দেয় না এই কারণে তারা আসলে মনে প্রাণে যে জবাবটা মানুষ শুনতে চায় সেটা তারা দিতে চায় না। বেসিক কথাটা এটা। এখন যদি তারা একটা ভিন্ন পার্সপেক্টিভ, ভিন্ন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি করতে পারে, তাহলে তাদের জবাব দেওয়া লাগে না। তখন তারা বলবে আমরা যে ঠিক ছিলাম। এখন আমরাই ঠিক ছিলাম মানে আমরা ভুল ছিলাম এটা বলা তো প্রশ্ন আসে না। এখন আমরা ঠিক ছিলাম এটা তারা বলতে চায়। এই যে বলতে চাওয়াটা, এটি হলো এই কারণ, আর কিছু না। ফুয়াদ সাহেব বলেন, তারপরে আপনার এই যে পারোয়ার সাহেব বলেন, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তারা যা কিছু করতেছে এক দেখেন সবাই কিন্তু একই কথা বলতেছে। মাঝখানে দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন, সেও বলতেছেন সবারই একই ল্যাঙ্গুয়েজ। 14ই ডিসেম্বরের ল্যাঙ্গুয়েজ হলো এদের মানে ইন্ডিয়ান নাম আসছে বুদ্ধিজীবীদের। এই একটা তারা নতুন একটা তত্ত্ব নিয়ে আসছে। আর আরেকটা হলো কি, এটা আমাদের বিজয় দিবসটা কেন, যেহেতু এখানে উসমানী সাহেব ছিল না। তো এই যুক্তিগুলি উসমানী সাহেব না থাকাটা আমি মনে করি তৎকালীন যারা আমাদের সরকার ছিল যারা, তাদের ব্যর্থতা, এটা আমি মনে করি। এটা আমাদের জন্য খুব মানে আনন্দজনক কোনো ঘটনা না। এটা আপনি বিচার করেন কেন ছিল না, কি ছিল না, পিছনে দাঁড়ায় ছিল একে খন্দকার সাহেব, এটুকু ঠিক আছে। আমি কিন্তু এটাকে প্রশংসা করছি না, এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটার কারণে এটা বিজয় দিবস নয়, এটা আবার ঠিক না, এটা আবার ঠিক না। কাজে ওভাবে দেখতে হবে। আমরা তো ওদিন বিজয় লাভ করেছি। ওই 16 তারিখের পরে 17 তারিখে এসে কোনো পাকিস্তানি আর্মি ছিল না তো। পুরো দেশ কি মুক্ত হয় নাই? হয়েছে তো। মুক্তিযোদ্ধা বলে, সাধারণ মানুষ বলে, এরা কি ঢাকা শহরে উল্লাস করে নাই, মিছিল করে নাই? করছে তো। এটা কি বিজয় না? বিজয় তো এটা। ওই সিগনেচার করলেই কি না করলে কি, তাও তো বিজয়। জি, ধন্যবাদ। বিজয়টা ঠিক আছে। এখন ওনারা যে বলতেছেন এটা হলো ওনাদের পলিটিক্যাল একটা। সারোয়ার কি কিছু যোগ করতে চান এই প্রসঙ্গে? হ্যাঁ, মানে আমাদের দেশের সাধারণ মানুষের যেটুকু আমরা বইপত্রে পড়েছি, এবং এখনও তো মুক্তিযোদ্ধারা জীবিত আছেন। আমার একটা ছোট্ট উপজেলাতেও মানে শত শত মুক্তিযোদ্ধা আজকেও তারা র্যালি করেছেন, এবং তাদের কাছ থেকে যখন ঘটনাগুলো শুনি, একটা ছোট্ট উপজেলা, একটা ছোট্ট ইউনিয়নের মধ্যে কী ধরনের রেজিস্ট্যান্স তারা করেছেন, এটা অসামান্য, বাংলাদেশের সাধারণ মানুষের একটা অসামান্য মানে বীরত্ব। এইটাকে অস্বীকার করে আপনি তো এখানে কোনো ভালো রাজনীতি করতে পারবেন না। এবং জামায়াত ইসলাম প্রসঙ্গে যেটা ভাই বললেন, যে আজকেও দেখবেন যে ওনাদের আমির বলেছেন যে আপনার আমাদের অতীতের ভুল আমরা ক্ষমা চাই, কিন্তু পরিষ্কার করে বলেন না। এখন জামায়াত ইসলামকে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, এই কথাটা অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে আছে স্টাবলিশড। এখন তারা এটাকে অ্যাভয়েড করতে পারে না দেখে এরকম রাজনৈতিক বক্তৃতা আকারে বলে দেয়, কিংবা আপনি যদি টকশোতে প্রশ্ন করেন তখন এরকম ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলবে। আবার আমির সাহেব কিন্তু এটাও বলছেন যে আসলে তো ভুল সঠিকের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নাই, এভাবেও তারা বলেন। কিন্তু ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে আপনার এই প্রশ্নগুলো তোলাকে তারা পুরনো রাজনীতি হিসেবে দেখানোর চেষ্টা করে। এখন সেটাই বা না, এখন যে কোনো পার্টির যদি অতীতে ভুল থাকে, সেটা তাকে থিসিস আকারে পরবর্তীতে হাজির করে বলতে হয় যে আমাদের এইখানে ভুল আছে। এখন আমরা যখন বা সমাজে যখন এই প্রশ্নটা ওঠে যে জামায়াতকে তাদের কৃতকর্মের জন্য মানে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, তখন তার আসলে সমাজে বোঝানো হয় যে তাদেরকে লিখিত আকারে একটা স্টেটমেন্ট আকারে থাকা উচিত। আপনি রাজনৈতিক বক্তব্য দিলেন, পরবর্তীতে আরেকজন তো বলবে যে এটা তো রাজনৈতিক বক্তব্য ছিল। হ্যাঁ, মানে এটা কিন্তু দুই দিক থেকে সুবিধাজনক। হ্যাঁ, আমরা তো ক্ষমা চাইছি, এটাও বলা যায়, আবার আরেক দিক থেকে উড়িয়েও দেওয়া যাবে। এটা তো ভাই আমার রাজনৈতিক বক্তব্য, ওনার রাজনৈতিক বক্তব্য, এটা আমরা কেন ইয়ে করবো? আপনি দল হিসেবে এটা মানে মানে কি বলে, কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন সেটাও বলে না। আপনি দেখবেন যে এর আগে জামায়াতের আমির সাহেব উনি বলেছেন যে 47 থেকে 24 পর্যন্ত আমাদের যত ভুল আছে, তো এর মধ্যে কিন্তু 71 নাই হয়ে গেল। এবং 47 ওনাদের যে ধরনের ভুল আছে, যে মানে অখণ্ড ভারতের পক্ষে দাঁড়ানো, আর 71 গণহত্যার বা জেনোসাইডের অভিযোগ, দুটো কি এক? দুটো এক পালে মাপা যাবে। সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাইবেন। আজকেও তারা অতীতের ভুলের জন্য, অতীতের ভুল, কিন্তু এই যে এটাকে ফেস করতে না পারা, আমাদের মানে ওনাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং সেটা চাইতে হবে লিখিতভাবে, মানে দল তাহলেই এটা আপনার দলীয় ক্ষমা চাওয়া হবে।
যে এখন ধরেন আওয়ামী লীগের একটা কোনো বড় নেতা যদি আজকে বলে যে আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা দেখবো যে এটা ওই নেতার কিন্তু দল হিসেবে কি আওয়ামী লীগ ক্ষমা চাইলো তাদের কাজের জন্য, সেটা কিন্তু আমরা বলার সুযোগ নাই। এই কারণে তাদের দল হিসেবে বলার মানে হচ্ছে আপনাকে এটা পার্টি যেন এটা আমি দলিল দস্তাবেজে পাওয়া যায়। আমিরের বক্তব্য তার দলিল দস্তাবেজ আকারে পাওয়া যাবে না, কিন্তু যখন আপনি দলীয় স্টেটমেন্ট আকারে দেবেন সেটা পরবর্তীতে আপনার দলিল দস্তাবেজে দেখা যাবে যে হ্যাঁ আপনি এটার জন্য এই করেছিলেন। জি, আমরা এই মুহূর্তে যে নতুন করে মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের যে ইতিহাস সেগুলো নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সে নিয়ে খানিকটা আলাপ করছিলাম। এই যে আলাপগুলো নতুন করে জামাতের তরফ থেকে তোলা হচ্ছে, সেখানে আসলে নির্বাচনের আগে যে হত্যাকাণ্ডের চেষ্টাও আমরা দেখলাম, হাদির উপরে যে হামলা হলো, সব মিলিয়ে এই যে বিতর্কগুলো আবার নতুন করে তুলে কি নির্বাচন প্রক্রিয়াটাকেই বিঘ্নিত করার চেষ্টা আছে এর মধ্যে দেখেন, নাকি এই বিতর্কগুলো আসলে যে কোনোভাবেই ঘুরে ফিরে আসারই ছিল? মানে ধরেন আপনি যেরকম করে প্রশ্ন করেছেন তার পক্ষে আমি বলতে পারতাম হ্যাঁ এরকমই মনে হয়, তবে আমার শেষ বিচারে মনে হয় যে নির্বাচন বন্ধ হবে না। এটা আমি যদি বুঝি তাহলে ওনাদেরও না বোঝার কথা না, তবু তারা এটা করছেন। প্রথম যখন তারা এসব বিতর্ক তুলছেন এবং সেগুলোকে যৌক্তিক মনে হচ্ছে না, তখন কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিল। আমার মনে হয়েছিল তখন থেকেই যে মানে যেহেতু এখন আওয়ামী লীগ আর নাই, তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে, প্রধান বিরোধী দল কে হবে, জামাতকে ওই জায়গাটা সিকিউর করতে হবে। আমি দোষ দেখছি না, তার মধ্যে করতেই পারে, পার্লামেন্টারি পলিটিক্স যেহেতু, ওইখানে তারা ট্রাইং টু মেক পয়েন্টস, যত কিছু তাদের পক্ষে তারা তৈরি করতে পারে। তখন থেকে যেটা করছে, এখন থেকে তারা সেটা করছে। যেমন কত মজার ব্যাপার, ওই দিক দিয়ে ওইটা করছে, এদিক দিয়ে কিন্তু আবার গিয়ে ওই মানে কাবা শরীফের লড়াই হচ্ছিল, মূর্তি থাকতে পারবে না। এখন ওরা ইসলামী শাসন কায়েম করতে চায়, মূর্তির সামনে গিয়ে বসে আছে, কারো ভোট দরকার। মানে এদিক দিয়ে ডিফাইন্ড হচ্ছে যে তারা ফার্স্ট অপোজিশন, ওদিক দিয়ে ভোট বাড়াবার চেষ্টা হচ্ছে। একটু একটু মনেও হয়তো করে যে তারা এখন রীতিমতো পাওয়ার বিডার হতে পারে, এরকম একটা আইডিয়া থেকে তারা প্রায় প্রত্যেকটা ইস্যুর উপরে হাত খেলাবার চেষ্টা করছে। মানে হাত খেলার শব্দটার মধ্যে একটু বেশি খারাপ বললাম, মানে প্রত্যেক জায়গাতেই তারা পয়েন্ট তৈরি করার চেষ্টা করছে। নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও মানে জামাতে ইসলামীতে হিন্দু একজন এমপি কি করবেন, তার কি ভূমিকা হতে পারে। আমি যখন সেকুলারিজমের কথা বলি, আমি একটা হিন্দু সদস্য দেব, আমার তো ফিলোসফি তাই, কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন হিন্দু ধর্মের মানুষটি, এটা কি মানে আমার হিন্দু ধর্মের উপরে বিদ্বেষের কথা হচ্ছে না, কিন্তু এরকম তো হতে পারে না। তো ওই কারণে আমার মনে হয় যে এখন একইভাবে স্বাধীনতার ইতিহাসটিও কিছু বিতর্ক তারা তৈরি করছে। কিছু বিতর্ক আছে, আমি এটা মনে করি। মানে আজকে আমি সরি এটা বলতে হচ্ছে যে আরও দুটো টক শোতে ছিলাম আমি, প্রায় দুই জায়গাতেই দেখলাম কথা তোলা হলো এই যে আজকে বিজয় দিবসে সারেন্ডার করলো কার কাছে মুক্তিযুদ্ধ, মানে পাকিস্তান আর্মি, ও তো ইন্ডিয়ান আর্মির কাছে। এইটা দৃশ্যত তাই, কিন্তু মর্ম বলে কি, শেষ পর্যন্ত কি? আমার কাছে এটা মনে হয় যে দৃশ্যত এটা হলেও এটাকে যদি আপনি পয়েন্ট বাড়ান এবং সেটা দিয়ে যদি বলেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি, তাহলে সেটা একটু বেশি বলা হবে। এই কারণে বলছি যে আলটিমেটলি এখন কি, এখন তো ভারতের সেই প্রভাব প্রতিপত্তি নাই। তার মানে দ্যাট ওয়াজ এ বিগিনিং, যে আপনি নিজেকে স্বাধীন বানিয়েছেন, ওইটাতে হয়তো পরিপূর্ণ স্বাধীনতা আনতে পারেননি, কিন্তু তারপরে শেখ মুজিব যখন বলেছেন যে না আর্মি নিয়ে যেতে হবে ইন্ডিয়াকে, দিয়ে চলে গেছে, তো তখন বোঝা গেল যে আমরা ভারতীয় আর্মির মুক্ত হলাম। শাসন করছে শেখ মুজিব, দেশের লোক, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি হয়তো ইন্ডিয়ার কথা মতো চলছেন, তাও হতে পারে, কিন্তু তবুও ওর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। এরা এখন এমনভাবে বলছে যে এটা কোনো স্বাধীনতাই হয়নি, এবং এই প্রবণতা আমি এই 24-এর অভ্যুত্থানের পরেও দেখেছি, কিন্তু দেখেছি সাস্টেন করেনি। কেউ কেউ কি বুঝে তোলার চেষ্টা করেছিলেন? আমার মনে হয় না। তুষার এখানে আছে, ওকে এবারে আমি তার নামটা এই জন্য বললাম যে এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীদের, তাদের অনেকের মধ্যেই প্রবণতা দেখেছিলাম, কিন্তু আমি দেখলাম খুব অল্প সময়ের মধ্যেই তারা আবার তাদের জায়গা থেকে নিজেদের পজিশনটা কারেক্ট করার চেষ্টা করে তারা বলল যে না, তারা কোনোভাবেই স্বাধীনতার বিপক্ষে বা প্রতিপক্ষে 24-কে উপস্থাপন করছে না। একটু আগে পরিষ্কার করেছেন, আর আজকে তাদের সমাবেশে তাদের নেতা নাহিদ ইসলাম একই সুরেই কথা বলেছেন। আজকে আমি যে দুটো টক শোতে ছিলাম, দুই জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে একটা চেষ্টা হয়েছে সেটা সম্পর্কে কি মনে করেন। তা আমি তো অবশ্য বক্তৃতায় রাইত কী বলেছে আমি তো শুনি নাই। আমি তাদেরকে বললাম যে তারা প্রথম দিকে কিছু কিছু কথা বলেছেন, তারা যে
এইরকম একটা জায়গা থেকে এত বড় অভ্যুত্থানটা করলেন, ফার্স্ট কথা হলো আমার তো এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাই আছে। দল আমি তাদেরটা করি না বা তারা আমার দল করবে না, কিন্তু ওই কৃতজ্ঞতা সমগ্র জাতির আছে। এটাও বুঝতে হবে যে তাদের অভিজ্ঞতা, জ্ঞান, এটার সীমাবদ্ধতা আছে। সেই জন্য তারা তখন যেরকম করে বুঝেছে তাই বলেছে, কিন্তু সময়ের সাথে সাথে এটার ম্যাচুরিটিও হবে। আমার মতো করেই হবে সেরকম তো না, সেটা হচ্ছে এবং সেই জায়গায় নেই। কিন্তু কেউ কেউ পলিটিক্যাল পয়েন্টস তৈরি করার জন্যই ওই বিতর্কগুলো তুলছে, যেগুলো বিতর্কের অর্থে কোনো জেতার মতো বিষয় নয়। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির উপরে হামলার পর থেকেই একে অপরের উপর দোষারোপের এক ধরনের সূক্ষ্ম চেষ্টা, হয়তো সরাসরি নয় কিন্তু সেই পাল্টাপাল্টি অভিযোগের বিষয় এসেছে, এবং সেক্ষেত্রে যারা বিভিন্ন সময় ওসমান হাদির সমালোচনা করেছেন তাদের উপরেও এক ধরনের দোষ দেওয়ার চেষ্টা চলছে। এটার আসলে দিনের শেষে ফায়দা কার হচ্ছে? এটাকে আমি কিন্তু রাজনৈতিক মনে করি, মানে হত্যা প্রচেষ্টা মনে করি এই পুরো জিনিসটা। দেখেন, এখানে কোনো ব্যক্তিগত রোষের কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে এটা আমি মনে করি না। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, যেটা আপনি জিনিসটা মানে আমি যেভাবে দেখেছি, যেভাবে বুঝেছি, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। ওসমান হাদি গুলি করার পর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে রিকশায় করে, তখন কেউ একজন একটা ভিডিও, আপনার লাইভ ভিডিও ফেসবুকে আপ করেছিল, এবং সেই ভিডিওটা আমি দেখেছি, আমার কাছেও আছে ভিডিওটা। সেখানে কেউ একজন বলছে যে হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকা 8-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ওনাকে গুলি করা হয়েছে। এই ঢাকা 8-এ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে গুলি করা হয়েছে, এই কথাটা সে 5 বার বলছে। মানে এটাই তার মূল মেসেজ। এখন ঢাকা 8-এ প্রার্থী হওয়ার কারণে তাকে গুলি করা হয়েছে, এটা সে কীভাবে কনফার্ম হলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা সে প্রচার করতে চাচ্ছে কেন? চাচ্ছে এই কারণে যে ঢাকা 8-এ প্রার্থী ও হলে পরে কার ক্ষতি হতে পারে সেই কাজটা করাচ্ছে। ইনিশিয়ালি কিন্তু ইঙ্গিতটা মির্জা আব্বাসের দিকে যাচ্ছে, অথবা তার ভাই মির্জা খোকনের দিকে যাচ্ছে। মির্জা আব্বাস যখন ওখানে গেলেন, তখন ওনার সঙ্গে কিন্তু প্রচণ্ড রকম দুর্ব্যবহার করা হলো। এটা হতে পারে, হিট অফ দ্য মোমেন্টে হতে পারে, এটা নিয়ে আমি তেমন কিছু বলি না, কিন্তু এটাও কিন্তু মিলছে। কিন্তু হয়তো এই কথাটা হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছে, দেখে হয়তো ওই আচরণটা ওনার সঙ্গে ওখানে করেছে। তাহলে হাদিকে গুলি করা হচ্ছে, এই জিনিসটা বিএনপির উপর চাপানোর চেষ্টা হচ্ছে। যদি চাপানো যায়, কার লাভ হয়? আপনি হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার কিন্তু এখান থেকে। তারপরে বলা হচ্ছে যে তাকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হত্যাযোগ্য কীভাবে করে তোলা হয়? ধরা যাক, বলতেছে যেমন কিছু কিছু লোককে বলছে সুশীল, যেমন অনেককে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী রাজনীতিকে আবার ফিরিয়ে আনতে চায়, কি সফট আওয়ামী লীগকে আনতে চায়, এই ধরনের কথা বলা হচ্ছে। কারা আনতে চায় আমি জানি না, তো ধরে নিলাম আনতে চায়, ধরে নিচ্ছে আনতে চায় কেউ কেউ। তাতে কি প্রমাণ হয় হাদিকে গুলি খেতে হবে? কারণ তাকে যে মেরেছে সে কি ওই যারা বলেছে তাদের কথার প্রেক্ষিতে সে শক্তিশালী হয়েছে, নাকি একটা লোককে 14 লক্ষ টাকা এবং অস্ত্র সহ ধরা হলো, তাকে জামিন দিলেন কেন? ধরা হয়েছে এই গভর্নমেন্টের আমলে, সে জামিন পেয়েছে এই গভর্নমেন্টের আমলে, কেন? ওটা কি ওই যারা ওই বয়ান তৈরি করেছে তাদের কারণে সে মুক্তি পেয়েছে? তা তো পায়নি। বরঞ্চ আপনি বলতে পারেন উকিল কে ছিল, বিচারক কে ছিল, এটা আলোচনা করেন। আপনি কি করে দিলেন? এখন সেই লোক আবার হাদির সঙ্গেও ছিল দীর্ঘ সময়, কেন ছিল, কিভাবে ছিল? নিশ্চয়ই কেউ তাকে পুশ করেছে, এটা হতে পারে। হাদি হয়তো তাকে চিনে, তাকে পুশ করে তুমি দেও, ভালো ছেলে বলেছে। হাদির মোবাইলটা কোথায়? হাদির কার কার সঙ্গে কথা হয়েছে এটা আলাপ হতে পারতো। আমি দীর্ঘ সময় জানি তার মোবাইলে কোনো সন্ধান পাওয়া যায় নাই, এবং এটা আরো পাওয়া গেলেও অনেক পরে পাওয়া গেছে কিনা আমি এখন যাইনি। এইগুলি কিন্তু ভাই অনেক বড় প্রশ্ন। আমরা চাই এটা একটা ফৌজদারি অপরাধ, এই অপরাধের সাজা আইনগতভাবে হোক। এখানে রাজনীতি ঢুকানো মানে হলো যারা ঢুকাতে চায় তাদের ধান্দা ফুলফিল করতে চায়। স্যার তুষার, আপনার কি মনে হয় যে ওসমান হাদির উপরে হামলা নিয়ে আসলে রাজনীতি শুরু হয়ে গেছে একরকম? হ্যাঁ, মানে এটা তো এই একটা হলো যে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বা হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছে, এখনো তো হাদি আজকের তথ্য অনুযায়ী মানে ইমপ্রুভ করছে, সেটা একটা দিক। আর একটা হচ্ছে যে একটা বৃহত্তর প্রেক্ষাপটও এটা আছে। মানে গত 1-1.5 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের নানা ধরনের গুপ্ত তৎপরতা এবং এই যে সম্ভাব্য যারা আততায়ী তাদের যে আটক হওয়া এবং পরবর্তীতে ছাড় পাওয়া, এইগুলো মিলিয়ে তো একটা প্রেক্ষাপট আছে, এবং সেটাকে কেন্দ্র করে সবাই, এবং যখন আবার তারা ভারতে পালিয়ে যেতে পারলো,
8 ঘন্টা 12 ঘন্টা সময় নিয়েছে, এখন তো পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে, 12 ঘন্টার সময় নিয়ে তারপর তারা পালিয়ে যেতে পারলো। ফলে ভারত, আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলার অবনতি এবং আপনার এই সরকার প্রশাসনের মধ্যে যারা এখনো সিম্প্যাথাইজার আগের রেজিমের, এই যে মানে ডটগুলো, এগুলো তো মিলিয়ে কেউ কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করবে, দিতে গিয়ে সবাই সবার রাজনীতিটা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যেটা জরুরি আমাদের জন্য, আজকেও দেখবেন যে এখানে একটা পত্রিকায় পড়লাম, প্রথম আলো বিস্তারিত এটা নিয়ে একটা নিউজ করেছে যে এটা সিইসির যেটা সবচেয়ে সিরিয়াস সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, রাজনীতি হচ্ছে অনেক। আপনি যেটা বললেন, সিইসির গতকালকের বক্তব্যটা যদি আপনি দেখেন, আমি তো খুবই আতঙ্কিত হয়েছি ওনার বক্তব্য শুনে। উনি পরে অবশ্য একটা ব্যাখ্যা দিয়ে না, ব্যাখ্যা তো দিয়েইছে, কিন্তু ওই ব্যাখ্যার মধ্যে আমি কোনো উত্তর পাই নাই। উনি যেটা বলেছেন একদম, আমি তো ওনার বক্তব্যটা দেখেছি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছি। ওখানে উনি বলছেন যে এরকম 2-4টা খুন খারাপই হয়, এর আগে এরকম হয়েছে, আসানুল্লাহ মাস্টারকে আপনারা দেখছেন না, এরকম এইভাবে। এবং এটার সাথে ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শাহজাহান সাহেবের যে দাঁতাল হাসি, এটার একটা ব্যাপক মিল আমি লক্ষ্য করলাম। তো এইটা নিয়ে কথা হওয়া উচিত ছিল যে উনি কিভাবে এটা পারলেন, যে এরকম 2-1টা হবে, এতে বলা যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রিয়েল মানে গ্রাউন্ড ইয়েটা হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে, আজকে পত্রপত্রিকায় বলা হলো যে এটা সংগঠিত একটা নেটওয়ার্কের কাজ এবং এটা স্বয়ং সেই 1 মাস ধরে এটা ঘটানো হয়েছে। এবং প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যেও এই কথাগুলো এসেছে অলমোস্ট মানে আকার ইঙ্গিতে, যে রক্ত ঝরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থমকে দেওয়া যাবে না এবং পরাজিত শক্তি আরো ঘটনা ঘটানোর চেষ্টা করবে। এখন দেখেন, তার মানে হচ্ছে সরকারের কাছে তথ্য আছে যে, বা তারা অনুমান করতে পারছে যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, কিন্তু তারা কি সামনে এই ধরনের ঘটনা থামাতে পারবে? সেরকম কিন্তু আমরা কোনো নজির দেখতে পাচ্ছি না। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে বিএনপির একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন আতঙ্কের কারণে, পরিবারের নিরাপত্তার কথা ভেবে। ওসমান হাদির উপর হামলার পর থেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে, সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার চিন্তা ভাবনা কি আসলে নিরাপত্তাকে কেন্দ্র করে? আমি এই খবরটা শুনেছি, আমি কোনো পড়ে টড়ে দেখিনি, কোথায় বা তার বক্তব্য কী তা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে যিনি এটা বলেছেন উনি খুব রাজনৈতিক ব্যক্তিত্ব নন। মানে উনি ক্যান্ডিডেট না হলেই আর তার সিকিউরিটি নিশ্চিত হয়ে গেল, ক্যান্ডিডেট হলেই ইনসিকিউর, এরকম একটা আইডিয়া দেওয়ার তো কোনো মানে নেই। আর ওসমান হাদির ব্যাপারটা, প্রথম কথা আমি খুব আন্তরিকভাবে স্বীকার করি, এক একজন এক এক রকম বলছেন, কিন্তু ওর মধ্যে থেকে আমি কোনো কনক্লুশন করতে পারি না যে এর পেছনে পলিটিক্যাল মোটিভটা কী। মোটিভ বলতে বোঝাচ্ছে কোন ধরনের রাজনৈতিক শক্তি এটা করতে পারে, কী বিবেচনায়। নির্বাচন বানচাল করে দেওয়া একটাই উদ্দেশ্য হতে পারে, তাছাড়া এটা কি